নমস্কার। আজকের ভিডিওতে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, যে উইকের শেষ দিনটা একটু লস দিয়ে শেষ হলো, কি সেই ট্রেড ছিল যাতে টোটাল অ্যাজ আ হোল লস দিয়ে শেষ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি ট্রেড ছিল না ট্রেড ছিল কি বৃত্তান্ত সব কিছু ডিসক্রাইব করব। টেকনিক্যাল অ্যানালিসিসে চার্টে সব জিনিস দেখব, অর্ডার বুক এবং পজিশন সাইজ দেখিয়ে আপনাদের সাথে সেই নিয়ে আলোচনা হবে। সাথে সাথে অপারেটররা যে কিভাবে একটা ক্যান্ডেলে সম্পূর্ণভাবে জিনিসটা আপনার পজিশনটাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারে, তার একটা উদাহরণ আজকে আলোচনা করব এবং তার জন্যে বাঁচার উপায়টা কি সেটা নিয়ে দেখব। আপনাদের সামনেই একটা বড় ক্যান্ডেল আছে, ঠিক আছে, আজকে নিফটির ক্যান্ডেল, 15 মিনিটের এটা ক্যান্ডেল। কি সেই ব্যাপার তা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে একটা স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটা কিন্তু ভালো দিকে আছে, কনসলিডেট করছে। আপনারা জানেন বিইএল আর টিটাগড় দিয়ে এর আগের দিন বলেছিলাম, যেটা আজকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে। তো তেমনই একটা স্টক আপনাদের আলোচনায় আরো নিয়ে আসবো, যেটা কিন্তু আগামী সপ্তাহে একটা ভালো দিকে বা ভালো রিটার্ন আমাদের একটু দিতে পারে, যদিও ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট ফর লার্নিং আর আপনাদের অ্যানালিসিস পারপাসে। তার সাথে সাথে 4 নম্বর অ্যাড করে নিন, সেখানে এইচডিএফসি ব্যাংকের যে একটা নিউজ শোনা যাচ্ছে এবং তার জন্য আজকে এইচডিএফসি ব্যাংক 4-5% মাইনাস হয়েছে, তার সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কি সেই ব্যাপার, আমাদের এর জন্য কি করা উচিত, এইচডিএফসি ব্যাংকে এখন থাকা উচিত কিনা, বা সামগ্রিক ব্যাংকিং সেক্টরে কি একটা খারাপ সময় আসছে, সেটা নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। প্রথমে লসের ব্যাপারটা দিয়ে শুরু করি। আজকে 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 ট্রেডটা একটু অন্য ধরনের ছিল। আগে 15 মিনিটের চার্টে চলে আসি, তাহলে একটু বোঝা যাবে। 15 মিনিটের চার্টে যদি এইখানে আসি আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ লেভেলটা টানা আছে। কারণ আমি আজকে স্টুডেন্টদের সাথে যখন লাইভে ছিলাম তখনও অপশানের জন্য স্পেশালি এইখানে এইখানে দেখতে পাচ্ছেন, আগে যে এই এই রেজিস্ট্যান্স গুলো ছিল, এটা নিফটির চার্ট। আগের যে এই রেজিস্ট্যান্স গুলো ছিল সেগুলোকেই যদি এক্সটেন্ড করেন এই সাপোর্ট জোনটা কিন্তু উঠে আসে। তো এই সাপোর্ট জোনে 24,150-170 এই জোনটা আজকে কিন্তু এই জোন থেকে বাউন্স ব্যাক নিয়েছে। তার মানে এই জোনটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে এবং ভাঙেনি। প্রথম 15 মিনিট 20 মিনিট যদি দেখেন এই জোনটাকে হোল্ড করছে। তাই জন্য কিন্তু এইসব জোনে আমি নিফটিতে লং পজিশন নিই, মানে নিফটির কল অপশন, ডিপ ইন দ্য মানি কল অপশন বাই করে থাকি। 23,900 কল অপশন বাই করে থাকি। যদি আপনি এখানে দেখেন আমার অর্ডার বুকে, একবার রিফ্রেশ করে দিই যদি আপনারা চান, 9টা 43-এ দেখতে পাচ্ছেন, 9টা 43-এ এখানে 23,900 কল অপশন বাইং আছে। সুতরাং একদম পারফেক্ট টাইমে কিন্তু এন্ট্রিটা হয়েছিল এইখানে এবং সুন্দর সারাদিন ধরে উপরে গেছে। আমি একটু আগেই প্রফিট বুক করে নিয়েছি, কারণ অপশানে আজকে আমার ফোকাসটা ছিল না। হ্যাঁ, ঠিক শুনেছেন, অপশানে আজকে আমার ফোকাস ছিল না। আমার ফোকাস ছিল একটা স্টকে, সেই স্টকেও পজিশন নিয়েছি, সেটা নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু যাই হোক, আমাদের যে নিফটি ট্রেডটা একদম সুন্দর এন্ট্রি হয়েছিল, কারণটা আমি এক্সপ্লেন করে দিলাম আপনাদের সামনে। এবং স্টপ লস একটু নিচে হবে, এই জোনটা যদি ভেঙে যেত তাহলে বেরিয়ে যেতাম। এবং তারপর কিন্তু সুন্দর একটা মুভমেন্ট দিয়েছিল। ওকে, কেউ এই সাপোর্ট জোনটা ফলো করেছিলেন কিনা একটু নিচে জানাবেন। সিম্পল সাপোর্ট, দেখুন অন্য কোনো মানে ওই যে প্রচুর ইন্ডিকেটর ড্র করে চার্টটাকেই দেখা যাবে না, প্রাইস অ্যাকশনটাই দেখা যাবে না, ওরকম কিন্তু কিছু নয়। সিম্পল এই আঁকলেই, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলেই কিন্তু এই খারাপ দিনেও, হ্যাঁ হ্যাঁ আমি খারাপ দিনই বলছি, কারণ উঠছে নামছে আবার হঠাৎ করে বাড়ছে, এই খারাপ দিনে, এই ভোলাটাইল দিনে, শুক্রবার দিন অপশন ট্রেডারদের পক্ষে সাধারণত ভালো দিন হয় না। প্রিমিয়ামগুলো একটু হাইয়ার সাইডে থাকে, তা সত্ত্বেও কিন্তু ভালো রকম এন্ট্রি হয়েছে এবং মুনাফাও হয়েছিল। যদি আপনারা দেখেন 23,900, ঠিক সেম জায়গায় আমি একটা স্টকও নজর রাখছিলাম, সেটা হচ্ছে বিইএল। আপনি যদি দেখেন ক্যাশ মার্কেটে 9টা 47-এ বিইএলও কিন্তু 321 টাকায় আমার এন্ট্রি ছিল। যারা 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 আমার চ্যানেলটা ফলো করছেন তারা যদি দেখেন, জাস্ট গতকাল আমি কিন্তু দুটি সরকারি স্টক যাতে এন্ট্রি নেওয়া যায় সেটা নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে বিইএল এবং টিটাগড় ওয়াগন, যেটা টিটাগড় সেটা ছিল। দুটোই আজকে ভালো করেছে, কিন্তু বিইএল একটু বেশি ভালো করেছে, 2-3% আজকে আপ ছিল। পজিশন নেওয়ার যথেষ্ট সুযোগ দিয়েছিল, 316, 317, 318, 319 এরকমই ঘোরাফেরা করছিল, অনেক সুযোগ দিয়েছিল এন্ট্রি নেওয়ার। আর এই একমাত্র, মানে মোটামুটি এই চ্যানেলেই, এখানে শুধুমাত্র আমি আপনাদের সাথে স্টক ডিসকাস করে চলে যাই না, সেই স্টকগুলোতে আমি নিজেও কিন্তু পজিশন নিই।
ঠিক আছে, এই নয় যে আমি বলে চলে গেলাম তারপর বুঝুন না, আমার কনভিকশন থাকলেই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলোকে আপনাদের সাথে কিন্তু আমি মানে আমি নিজেও পজিশনটা নিই। যাই হোক, তো 321-এর বিইএল কিন্তু আজকে ভালোই উপরের দিকে গেছে। জানেন 300 বন্ধ হতে হতে যদি দেখেন, এক সময় তো 326-এও ছিল বিইএল এর, যদি চার্টটাকে একটু দেখি এক সময় 326-ও ও টাচ করেছিল, এই সময়ে 326-26ও টাচ করেছিল, তারপর একটু কনসোলিডেট করে সাইডওয়েজ হয়েছে, নাথিং টু ওয়ারি। ঠিক আছে, যাদের পজিশন সাইজ আছে বা আমি আমার পার্সোনাল কথা বলি, আমি তো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, নিজের ডিসিশন অনুযায়ী ডিসিশন মানে অ্যানালিসিস অনুযায়ী ডিসিশন নেবেন। আমার এখন স্টপ লস ক্লোজিং বেসিসে আমি কিন্তু 305-310 এই রেঞ্জে নিয়ে আসব। যদি ক্লোজিং এই রেঞ্জের বাইরে হয়, এই রেঞ্জের নিচে চলে আসে ক্লোজিং বেসিসে, তাহলে কিন্তু আমি আমার এই সুইং পজিশন থেকে এক্সিট করে যাওয়ার কথা ভাববো। ঠিক আছে, তো তো তাহলে তো দুটোই তো সঞ্জয় ঠিকঠাক হয়েছে। তোমার অর্ডার বুক তাই দেখছে, বেলও কম দামে নিয়েছো, উপরেই বন্ধ হয়েছে, এটাও। তাহলে লসটা কোথায় হলো? হ্যাঁ, লসটা তেমন নয়, লসটা আমি জাস্ট ফিউচারে আবার আমি একটা পজিশন জাস্ট নিয়ে ক্যারি ওভার করেছি পরের দিনের জন্য, সেটাই। কারণ বেলে আমার কনভিকশন আছে এবং এইটাকে আমি, যেহেতু চ্যালেঞ্জের সময় আছে, চ্যালেঞ্জে ফেজে 10 দিনের চ্যালেঞ্জ সিরিজ চলছে, তাই জন্য এটাকে বলতে পারেন এটাকে এই চ্যালেঞ্জের মধ্যেই, কিন্তু আমি এটাকে চ্যালেঞ্জের বাইরেও এটাকে আমি হোল্ড করব। এটাকে হোল্ডের জন্যই আমি নিয়েছি, কেননা ডেলিভারিতেও নিয়েছি এবং ফিউচারেও যে ডেলিভারি হয় সেই ফিউচারেও নেওয়া আছে। কেন বেলের উপর আমার কনভিকশন আছে, তাই জন্য আমি যখন সুযোগ পেয়েছি সেই সময় নিয়েছি। একটা সময় একটু গ্লিচ চলছিল, যখন আমি অর্ডার প্লেস করছিলাম তখন একটু এই হচ্ছিল, কিন্তু এরার দেখাচ্ছিল, কিন্তু ঠিক আছে তারপর হয়েছে, তাই জন্য একটু উঁচু দামে এক্সিকিউট হয়েছে, তার জন্যই টোটাল পিএনএল এ হয়তো একটু লস দেখাচ্ছে, কিন্তু নাথিং টু ওয়ারি। আমার ক্ষেত্রে আমি নাথিং টু ওয়ারি বলছি, কেননা এটা আমার হোল্ডিং এর ব্যাপার আছে, এটা আমি হোল্ড করব। বেল যদি আমি রিফ্রেশ করে দিই আজকের পজিশনটা, দেখতেই পাচ্ছেন এমনিতে কিন্তু যেটা মেন ট্রেড ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, বিইএল এর জিনিসটা গতকাল শেয়ার ছিল ডেলিভারিতে, এবং আজকেও যে নিফটির যে নিয়েছি সেই দুটো কিন্তু পজিটিভই আছে। যেটা লাস্টে আমি ফিউচারটা ক্যারি ওভার করছি লসটা, তাতে ওভারঅল 9,000 লস দেখাচ্ছে। ইটস ওকে, যেহেতু আমার ফিউচারের এটা আমি ক্যারি করছি, কারণ বিইএল এর উপর কনভিকশন আছে, আপনারাও চারটা অ্যানালিসিস করে বুঝতে পারবেন। যাই হোক, এই গেল আজকের ট্রেডের বিষয়টা। সুতরাং নিফটির ওই এন্ট্রি লেভেলটা আশা করি আপনাদের ভালো লেগেছে, সিম্পল চার্টে এন্ট্রি। এইবার যেটা আসবো দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অপারেটরদের গেম যেটা হয় সেটা কি করে হবে। আমি তখন লাইভ ক্লাসে স্টুডেন্টদের সাথে ছিলাম, এখানে আসছিল, আমি একটা সাপোর্ট দাগও করেছিলাম। আমি এখানে কিন্তু বারবার বারণ করছিলাম যে এখান থেকে সাপোর্ট তো মনে হচ্ছে, কিন্তু পজিশন আজকে নেওয়ার মতো নয়, আজকে পজিশন নেব না, যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে, এই ওয়ার্ডটা উচ্চারণ করেছি। টেকনিক্যাল মেনে বাজার নাও চলতে পারে, কারণ দেখুন আজকে একটা দিক আছে যে ব্যাংক নিফটি নেগেটিভে চলছে, তার উপর আবার কি হয়, তখন টাইমও হয়ে গেছিল 2:30-2:45। আমি সাধারণত আপনাদেরও রিকোয়েস্ট করব, এখন যা মার্কেট কন্ডিশন চলছে 2:30টার পর নতুন কোনো ট্রেড নেওয়া উচিত নয়, বা কোনো ওপেন পজিশন থাকলে 2:30টার পর, স্পেশালি যারা অপশন ট্রেড করেন, 2:30টার পর কোনো পজিশন ফেলে রাখা উচিত নয়। ম্যাক্সিমাম 2:45-2:50-এর মধ্যে কিন্তু শেষ করে দেবেন। লাস্ট ক্যান্ডেল বা তিনটের ক্যান্ডেলে তো একদমই নয়। বেশিরভাগ সময় এইসব জিনিস দেখা গেছে। এইখানে এই ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা তো এরকম, আমি যদি 5 মিনিটে আসি তাহলেও আপনি দেখতে পাবেন 5 মিনিটে 80 পয়েন্ট থেকে 100 পয়েন্ট নিফটি বেড়ে যায়, 5-10 মিনিটের ব্যবধানে। যদি আমি দেখি এখানে 5-10 মিনিটের ব্যবধানে, দেখুন 5 মিনিটে 66 পয়েন্ট, 5 মিনিটের ক্যান্ডেল, তারপরের 5 মিনিটে, মানে টোটাল 10 মিনিটে 112 পয়েন্টের একটা ক্যান্ডেল। ঠিক আছে, আপনি গেলেন একটু ওয়াশরুমে গেলেন, এসে দেখলেন যে ব্যাস খতম, শেষ, আপনার সব স্টপ লস হিট হয়ে উড়ে গেছে, যদি আপনার তেমন পজিশন থাকে। হ্যাঁ, এবার বলবেন আমার এখানে বাইং ছিল, তাহলে তো আমি নাচবো, ইয়েস খুব ভালো হয়েছে, কিন্তু সেটা তো ঠিক টেকনিক্যাল মেনে ট্রেড হলো না, তাই না? এক দুবার আপনার দিকে যাবে, খুব ভালো হবে, কিন্তু সেই 1 মাস 2 মাসে যা রোজগার করবেন, একটা এরকম মুভমেন্টে, আপনার এগেনস্টে যদি মুভমেন্ট হয়, একটা এরকম মুভমেন্টে আপনার টাকাটা চলে যেতে পারে। এবং মাঝে মাঝে এরকমও এক্সপেরিয়েন্স করা গেছে যে যখন এরকম খুব তাড়াতাড়ি মুভ উপরের দিকে বা নিচের দিকে হয়, ধরুন আপনি এখানে স্টপ লস রেখেছেন, সেটা হিট হয় না। হিট হয় না মানে লিকুইডিটি নেই, লিকুইডিটি না হওয়ার জন্য রোল ওভার করে করে যখন আসলে সব পুরো অর্ডারটা এক্সিকিউট হলো, এটা যারা একটু বড় অ্যাকাউন্টে করে তারা আরও জানবেন, নিচে কিন্তু অনেক নিচের লেভেলের টোটাল জিনিসটা এক্সিকিউট হয়।
এক্সিকিউট হতে হতে আপনার দাম আরো নিচের দিকে চলে গেল, এরকম। বা যদি আপনি শর্ট করে থাকেন তাহলে দাম যখন উপরের দিকে এরকম যাচ্ছে তাহলে এক্সিকিউট হতে হতে অনেক উপরের দাম আপনি পেয়ে গেলেন, যেহেতু লিকুইডিটি একটু ক্রাঞ্চ চলে আসে, মানে রোল স্নোবল এফেক্ট হতে থাকে না, অনেকের স্টপ লস ওখানে আছে, অনেকে পজিশন কভার করতে যাচ্ছে, সুতরাং একটা স্নোবল এফেক্ট হয়ে উপরের দিকে দামগুলো চলে যায় বা নিচের দিকে দামগুলো চলে যায়। তো এই জন্য বলছি খুব রিস্কি। এবার আপনারা তখন বলবেন যে অপারেটররা ড্রাইভ করছে, এই করছে, দেখুন এটা তো হবেই, প্রত্যেক দিনই এখন এক্সপায়ারি হয়, এখন এক্সপায়ারি প্রতিদিন হচ্ছে, ঠিক আছে। কোনোদিন নিফটি নেক্সট 50, কোনোদিন মিড ক্যাপ ইন্ডেক্স, কোনোদিন ব্যাংকেস, কোনোদিন সেন্সেক্স, কোনোদিন নিফটি 50, কোনোদিন ব্যাংক নিফটি হয়েই চলেছে। এদিকে কিন্তু সবাই বলছে যে না আমরা চাই রিটেল ইনভেস্টরদের যাতে পয়সা বাঁচে, এদিকে নিজেদের ব্যবসা বা নিজেদের অপশন থেকে পয়সা রোজগারের জন্য সবাই প্রতিদিন খুলে রেখেছে। এতে কি হয়, অপশানে এখন অনেক নতুন লোক আসছে, তাতে কি হয়, ভলিউমটা অপশানেই বাড়ছে। ভলিউমটা অপশানে বাড়ছে কেন, আপনারা একটা এখন সেবি একটা আলোচনা চলছে তাও জানেন যে অপশানের যে ভলিউম বা যে যে ব্রোকার বেশি এনে দেবে সে কিন্তু বেশি কাট বা বেশি পার্সেন্টেজ টার্মসে ওই কমিশন পায় এনএসসি বিএসসির কাছ থেকে, এনএসসির কাছ থেকে স্পেশালি। এটা নিয়ে এইও হয়েছে, বড় ব্রোকাররা এই জন্য এই যে 20 টাকা বা জিরো ব্রোকারেজ এরা করে, তারা এদের ইনকামটা কোথা থেকে হয়, এই যে ভলিউম জেনারেট করা হয় এর এই যে পার্সেন্টেজ টার্মসে যে ট্রানজাকশন চার্জ, ট্রানজাকশন ফি নেওয়া হয় এক্সচেঞ্জ, তার থেকে ভালো একটা কমিশন কিন্তু এই ব্রোকারদের দেয় যারা বেশি ভলিউম তৈরি করে দিতে পারে এফএনওতে। সুতরাং অপশানে বুঝতেই পারছেন এই জন্য অপশনকেই পুশ করা হচ্ছে, এবং অনেকে না জেনে করছে। দেখুন অপশনটা খারাপ নয়, আজকেই তো দেখলাম এখানে এন্ট্রি হয়েছে সুন্দর, যদি নিয়ম মেনে করা হয় অপশন ইজ গুড, কিন্তু নিয়ম মেনে তো অনেকেই নতুন লোকেরা আসছে, নিয়ম মেনে করছে না, কিন্তু তারা ভলিউমে পার্টিসিপেট করছে। যাই হোক, এরকম ভাবে বড় একটা করে একটা স্নোবল এফেক্ট করা হচ্ছে, অনেকের স্টপ লস কাটানো হচ্ছে, অনেক কিছু করা যায় মার্কেটে। তো এই জিনিসগুলো থেকে একটু বাঁচতে হবে, আর বাঁচতে হবে আমাদেরই। এটা টেকনিক্যাল দেখে কোনোদিন আপনারা বুঝতে পারবেন না যে টেকনিক্যাল চার্টে এরকম একটা বিগ রেড ক্যান্ডেল যেমন আসছে, যদি আপনি বিগ গ্রিন ক্যান্ডেল আসছে, আপনি যদি দেখেন এখানে হায়ার লো, মানে লোয়ার লো তৈরি করছে, রাইট, সুন্দর সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, মানে সুন্দর এখানে সেলিং হয়, টেকনিক্যালে সেলিং। তো কিন্তু হঠাৎ করে একটা ক্যান্ডেলে পুরো 100 পয়েন্টের 150 পয়েন্টের একটা ক্যান্ডেল। আপনাদের প্লিজ নিজেদের এক্সপিরিয়েন্স কখনো মার্কেটে এরকম হয়েছে কিনা প্লিজ একটু নিচে জানাবেন কমেন্ট বক্সে। এই জিনিস থেকে বাঁচার একটাই উপায়, যেটা আমি এই করি, বেশি ভোলাটাইল দিনে আমি ট্রেড থেকে বিরত থাকি বা খুব কম ভলিউমে ট্রেড করি, এবং যেটা স্ট্রিক্টলি ফলো করি 2:30 বা 2:45 পর ওপেন পজিশন না রাখা এবং নতুন ট্রেড না নেওয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবেন প্রতিদিন। এই নয় যে শুধু বৃহস্পতিবার এক্সপায়ারি, এখন বৃহস্পতিবার শুধু এক্সপায়ারি নয়, সব দিনই এক্সপায়ারি, সেটা মেনেই চলতে হবে। হ্যাঁ, আগে এইসব ক্যান্ডেলগুলো শুধু এক্সপায়ারির সময় হতো, এখন সব দিনই এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, কোনোবার হলো তো না হলো ভালো, কিন্তু এক্সপেক্টটা করে থাকতে হবে আমাদের। চলুন এবার আসি আরেকটা পয়েন্টে, যেটা হচ্ছে একটা স্টক নিয়ে বলবো, তারপর আমি এইচডিএফসির ব্যাপারটায় চলে যাব। একটা স্টক যেটা একটু ভালো লাগছে, সেটা নিয়ে আলোচনা করি। সেটা হলো দেখি এখানে আছে কিনা, আপনাদের আপনাদের আমার সবার অত্যন্ত প্রিয় স্টক, নামটা বললেই জানতে পারবেন, সেটা হলো সিডিএসএল। হ্যাঁ, একটু সিডিএসএল নামটা আপনাদের সবার মোটামুটি জানা মনে হচ্ছে। তো 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 আহ, কেন এই সিডিএসএলটা একটু বলি। দেখুন, এটা ডেইলি ক্যান্ডেল মোটামুটি এরকম গেছে, তারপর একটা ভালো গ্যাপ আপ এখানে হয়েছিল উইথ ভলিউম, একটা গ্যাপ আপ এসেছিল, ঠিক আছে, উইথ ভলিউম। তার উপর গেছে, বারবার বলেছি আমি, বারণ করি সব সময় স্টকে ব্রেকআউটে এই সময় নেবেন না যে স্টকগুলো অলরেডি দুগুণ হয়ে গেছে। বেশিরভাগ স্টকই তো মিড ক্যাপ স্টকগুলো, স্মল ক্যাপ স্টকগুলো দুগুণ, তিনগুণ, 5 গুণ হয়ে গেছে অনেক স্টক। তো সেগুলো তো ব্রেকআউটে নেওয়ার কোনো মানে হয় না, একটু ঠান্ডা করে খান, যেটা বারবার বলি। একটু তারপর দেখুন নিচে এসেছে, কনসলিডেট করছে, এখন যেন মনে হচ্ছে যে এর কনসলিডেশন জোনে ঢুকেছে। এবার এটাকে নজর রাখতে হবে, ঠিক আছে। এবার এটাকে নজর রাখবো, যেসব দিনে এখানে অ্যাকুমুলেট একটু করা যায়, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, নিজেরা অ্যানালিসিস করে নেবেন।
এখানে একটু অ্যাকুমুলেটও করা যায়। তারপর যখন একটু ব্রেকআউটের নাজারিয়া দেখা দেবে, মানে ধরুন 2000 ওই 330 340 এটা আবার ক্রস করতে যাচ্ছে, সেটাও ভালো ভালো, সেই জিনিসগুলোতে একটু এন্ট্রি নিয়ে দেখা যেতে পারে। স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের নিচে, 2100-র নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। 2100-র নিচে যদি ক্লোজিং দেয়, বারবার বললাম ক্লোজিং দেয়, তখন বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তাছাড়া এখানে এই যে কনসোলিডেশনে একটু অ্যাকুমুলেট করা যেতে পারে, হোপিং ফর যে এরকম একটা রাউন্ডিং বটন ফর্ম করে উপরের দিকে যাবে, এই ব্যাপারটা ভেবে, ঠিক আছে। তো এই 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 স্টকটাকে জানি আপনাদের ওয়াচ লিস্টে আছে, অনেকের হয়তো হোল্ডিংয়েও আছে। আমি অনেক কম লেভেল থেকে সিডিএসএল আপনাদের চেনানো আছে, কিন্তু তাও একটা নতুন রিএন্ট্রির বা একটা সুযোগ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, তাই জন্য আপনাদেরকে বললাম। এবার বিইএল নিয়ে একটু ছোট্ট করে বলে নি, যাদের বিইএল এ হয়তো পজিশন আছে, তাই জন্য একটু বলাটা আমার দরকার, সেটা একটু বলে নি। বিইএল এ যাদের পজিশন আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিএল এ আমার পার্সোনালও পজিশন আছে, দেখেছেন আমি সেখানে স্টপ লসটা 305 থেকে 310-এ নিয়ে এসেছি, এবং এটা আমি রাখবো, কিছুদিন রাখবো, কেন বিইএল একটু স্লো মুভিং স্টক। হ্যাঁ, মানে বিইএল এর থেকে আপনি ওই কোচিং শিপইয়ার্ডের মতো একদিনে 10% আশা করতে পারেন না, বা মাঝগাঁও ডকের মতো একদিনে 20% আশা করতে পারেন না, কেননা এগুলো এফএনওতেও আছে, স্টকটা বিইএল এফএনওতেও আছে, মানে এফএনওতে থাকা মানে সেখানে অনেকে লোকে শর্টও করবে, ওইও করবে, এসবও হয়। তো তাই জন্যই বলছি বিএলটা একটু স্লো মুভিং, 2% 3% বাড়ে, আবার একটু দাঁড়িয়ে থাকে, আবার একটু বাড়লো, এরকম ধরনের। তো তার মধ্যে একটু পেশেন্স লাগবে, যাদের পেশেন্স নেই তারা আসবেন না, ঠিক আছে। তো আমার পেশেন্স আছে, তাই আমি সেই পজিশনটাকে হোল্ড করছি, অ্যাজ আ ডিসক্লেমার দেওয়া থাকলো। আবার এটা বলবেন না স্যার স্যার যখন বেরিয়ে যাবেন তখন একটু বলে দিন, না, এক্সিটটা নিজের মতন করে করবেন, যতটা নিজের পজিশন নিজে যতটা নিয়ে খুশি থাকতে পারবেন সেটা। তবে সুইং ট্রেডিং এর, শর্ট টার্ম সুইং ট্রেডিং এর নিয়ম বলে, যদি 5 থেকে 10% মুনাফা চলে আসে, তাহলে কিছু পরিমাণ পার্সেন্টেজ 40 বা 50% প্রফিট বুক করে বাদ বাকি স্টপ লসটা ট্রেল করা উচিত, অ্যাটলিস্ট কেনা দামে, বা কেনা দামের থেকে 2% উপরে নিয়ে যাওয়া যেতে পারে, সেইভাবে এগোতে পারেন যে স্টপ লসটা আমি ট্রেল করে গেলাম, ঠিক আছে। আমি ব্যাপারটা বলে দিলাম যেটা আমি করি। চলুন এবার এইচডিএফসি ব্যাংক নিয়ে আলোচনা করি। তার আগে বলি, ভিডিওটাকে আপাতত এখন ভালো লাগলে, প্রত্যেকটা জিনিস আমি টেকনিক্যালি আলোচনা করছি, ভালো লাগলে প্লিজ একটু লাইক করে আমাকে মোটিভেট করবেন। তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন আপডেট আপনাদের কাছে চলে আসে। নেক্সট বৃহস্পতিবার আপনাদের সবাইকে নিয়ে ইউটিউব লাইভে আসছি, লাইভ মার্কেট আওয়ারে লাইভ হবে এই ট্রেডিং চ্যালেঞ্জের, তখন শেষ উইক, সুতরাং এই নেক্সট বৃহস্পতিবার নিজের ক্যালেন্ডার বুক করে রাখবেন। বৃহস্পতিবার আমরা কিন্তু লাইভ মার্কেটে থাকবো। আর যারা আমার সাথে জয়েন করতে চান, আমার লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে চান, এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, তাদের বলবো আমার চ্যানেলটা ভিজিট করে, আমার চ্যানেলটা ভিজিট করলে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, ক্লিক করে ওখানে মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন। মেম্বারশিপে জয়েন করলেই এখানে যে মেম্বারশিপ ট্যাবটা আছে, এখানের অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে আমি মেম্বার্স অনলি ভিডিওস, তারপর লাইভ ক্লাসের সব লিঙ্কগুলো দিই। লাইভ মার্কেটেও আমি ক্লাস করাই, মাসে 5 থেকে 8টা মিনিমাম ক্লাস হয় লাইভ মার্কেটে, সুতরাং সেগুলো থেকেও অনেক শেখা বা জানা যেতে পারে। ওকে, তো এই হলো ব্যাপার। এবার আসি আমি এইচডিএফসির ব্যাপারটায়, ঠিক আছে। এইচডিএফসিতে আমি এইচডিএফসি চার্টটা একটু ওপেন করি। এইচডিএফসি চার্টে অনেক কিছু বলার আছে আপনাদের। এইচডিএফসি দেখুন, এইচডিএফসি ব্যাংক নিয়ে তো কোনো কথা হবে না, কেন এখানে আসছে না, ও একটু হয়তো ল্যাগ করছে, আমি জানি না। এখানে দেখি এইচডিএফসি, হ্যাঁ যেটা বলছিলাম, এইচডিএফসি ব্যাংক নিয়ে তো কোনো কথা হবে না। এইচডিএফসি, হ্যাঁ, ওকে, ডেইলি চার্টে চলে আসি। ব্যাংক ভালো, আমরা সবাই জানি, এই করেছে, ঠিক আছে। খবরটা কি হয়েছিল একটা আমি বলি। কি কি হঠাৎ করে খবর এলো যার জন্য আজকে ব্যাংকিং সেক্টরটা পুরোটাই পড়েছে, এবং এইচডিএফসি ব্যাংক তার মধ্যে আর একটু বেশি পড়েছে, এবং বড় জিনিস পড়লে একটু এই হয়। ব্যাংকের মোটামুটি ওই 3 মাসে এক একটা করে আপডেট আসে, মানে কেমন বিজনেস চলছে তেমন, কোয়ার্টারলি রেজাল্ট বলছি না, একটু আপডেট টাইপের মতো আসে। তো সেটা যখন এসেছে আজকে, ছোট ছোট ব্যাংকেরও একটু খারাপ হয়েছে। ছোট ছোট ব্যাংকগুলো ছাড়ুন, ছোট ছোট ব্যাংক তো তেমন কেউ দেখে না বেশি। বড় ব্যাংকগুলোর মধ্যে এইসবের কি হয়েছে, এই যে ডিপোজিট আমরা ব্যাংকের ব্যবসাটা কি, ব্যাংকের ব্যবসা হচ্ছে আমার আপনার কাছ থেকে ফিক্সড ডিপোজিট বা ডিপোজিট ওইসব নিয়ে
যারা লোন নিতে চায়, পার্সোনাল লোন, কার লোন, হোম লোন, তাদেরকে লোন দেওয়া, আমাদের থেকে পয়সাটা নিয়ে এখানে লোন দেওয়া, তাই তো। ডিপোজিটে ধরুন আমরা যে ডিপোজিট করছি, আমরা আমাদের এখানে ব্যাংক হয়তো 6% সুদ দিচ্ছে, কথার কথা বলছি, আর লোন যে নিচ্ছে তাকে হয়তো ব্যাংক 12% সুদ দিচ্ছে, ঠিক আছে, সুদে লোনটা দিচ্ছে। তাহলে এই মাঝখানের যে গ্যাপ 12 - 6 যে একটা মার্জিন তৈরি হলো, এই মার্জিনটাই হচ্ছে ব্যাংকের লাভ। এই থেকেই ব্যাংকের সংসার চলে বলতে গেলে, ঠিক আছে। পাতি ব্যবসায় আরো বিশদ জিনিস আছে, এই জিনিসটাকে নিম বলে, মানে নেট ইন্টারেস্ট মার্জিন, জাস্ট একটা মার্জিন মনে রাখুন তাহলেই কাজ হবে। নিমটা অনেক সময় শুনতে পারবেন, নিম বেড়েছে, নিম কমেছে, হ্যাঁ সেটা এই এই ব্যাপারটা, এই মার্জিন ব্যাপারটা হয়েছে কি এখন এখন মানে শেয়ার মার্কেটে এখন অনেক এই যে ইউটিউবের দৌলতে, তারপর সাধারণ মানুষও অনেক জাগরুক হচ্ছে, এখন শেয়ার মার্কেটও লাইফ হাইতে আছে, তা মানুষ ডিপোজিটের বদলে শেয়ার মার্কেটে বেশি ইনভেস্ট করছে, এটা এটা একটা ফ্যাক্ট। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বেশি ইনভেস্টমেন্ট আসছে, তাই জন্য ডিপোজিটের হারটা কিন্তু কমে যাচ্ছে, মানে ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট বলছি না, ডিপোজিট কমে যাচ্ছে। আগে ধরুন একটা ব্যাংক 100 কোটি টাকা ডিপোজিট পেত, এখন সেটা হয়তো 50 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে, 80 কোটিতে দাঁড়িয়েছে। এতে কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে না, এবার ব্যাংকের তো ব্যবসাটা তাহলে কমে যাবে। তার জন্য ব্যাংক এই রেটটাকে অ্যাট্রাকটিভ করে এটাকে 6% না করে 8% দিচ্ছে, কথার কথা বলছি, মানে ব্যাংক বলছে দেখো বাবা আমি 8% দিচ্ছি, এসো এসো আমার কাছে এসো, যাতে বেশি লোক আসে। ডিপোজিট হচ্ছে না, না, তাহলে কি ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। ইন্টারেস্ট রেট এরকম বাড়িয়ে আবার কি বড় ব্যাংকগুলোর থেকে ছোট ব্যাংকরা আরো বেশি করে ইন্টারেস্ট দিচ্ছে। ইয়েস ব্যাংক বলুন, আইডিএফসি ফার্স্ট ব্যাংক বলুন, ওরা আবার বলছে না আমি তোমায় 8%, এইচডিএফসি আইসিআইসিআই দিচ্ছে, আমি তোমাদের 9% দেবো। দেখবেন এই জন্য ছোট ছোট ব্যাংকদের ইন্টারেস্ট রেট একটু বেশি থাকে ডিপোজিটের উপর, তো 9% দেবো, এরকম করাতে তাহলে তারা আসছে, মানে হরে ধরে কি বড় ব্যাংকগুলোর ডিপোজিট কমছে, বা ডিপোজিট আনার জন্য তাদের এই দিকের ইন্টারেস্টটা বাড়াতে হচ্ছে। এবার লোন ডিমান্ড তো একই আছে, সুতরাং লোনের তো 12ই হলো, তাহলে আগে যেটা 12 - 6 তাদের মার্জিন ছিল, এখন সেটা কমে কত দাঁড়াবে, 12 - 8 4% দাঁড়াবে। তাহলে কি আয় কমলো বা নেট ইন্টারেস্ট মার্জিনটা কমলো? ভালোভাবে বুঝলেন? একটু কমেন্ট করে জানাবেন, আশা করি বুঝলেন ব্যাপারটা। তো এই যে মার্জিনটা শ্রিঙ্ক হচ্ছে বা আয়টা কমছে, নেট ইন্টারেস্ট মার্জিনটা কমছে, এইটা এইটা কিন্তু একটু কনসার্নিং, যেটা কিন্তু এইবারের আপডেট 3 মাস ত্রৈমাসিক যে আপডেটটা আসে তাতে কিন্তু দেখা গেছে ক্লিয়ারলি। তো এই জন্যই মনে করা হচ্ছে 15 বেসিস পয়েন্টের মতো নিমসটা কমবে বিভিন্ন ব্যাংকের। তো সেটা একটু অ্যালার্মিং মনে হয়েছে ইনভেস্টারদের, তাই জন্যই কিন্তু এইচডিএফসি ব্যাংক আজকে কমেছে। এবার আপনারা বলবেন দাদা অনেকটা কমেছে, এবার কি নেব? আমি বলবো যাদের একটু লং টার্ম ভিউ আছে, কারণ এটা একটা ফান্ডামেন্টাল জিনিস, তো এটা আয়েতে এফেক্ট পড়ছে, এটা নয় যে কোনো একটা গুজব চলছে বা তা, এটা আয়েতে এফেক্ট পড়বে বলে মনে করা হচ্ছে। যদি আয়তে এফেক্ট পড়ে তাহলে তো জিনিসগুলো একটু কমবে না, শেয়ারের দামও কমবে সেই অনুযায়ী। তাই জন্য বলছি যাদের 1 বছরের নাজারিয়া আছে, 1.5 বছরের নাজারিয়া আছে, তারা এইচডিএফসি ব্যাংকে এই লেভেলেও কিনতে পারে, এবং নেক্সট লেভেল 1590 এইসব লেভেলেও নেক্সট কেনা যেতে পারে, এইসব জায়গায় যদি আরো নিচে আসে, মানে এখন একটু ইনভেস্ট হলো আবার নিচে আরেকটু ইনভেস্ট হলো, কিন্তু মন দিয়ে শুনবেন, আপনারা শোনেন না, ও সঞ্জয় স্যার কিনতে বলেছেন চলো কালকে গিয়েই কিনে নি, এদিকে আমি কি 1 সপ্তাহের জন্য নিচ্ছি, 1 সপ্তাহে আমি মুনাফা পাবো না। যদি 1 সপ্তাহ 1 মাস এরকম নাজারিয়া থাকে তাহলে এইচডিএফসি ব্যাংক বা কোনো ব্যাংক এখন ধরার দরকার নেই। অন্যান্য স্টক তো দিচ্ছে, আপনার ডিফেন্স সেক্টর ভালো রিটার্ন দিচ্ছে, রেলওয়ে সেক্টর দিচ্ছে, অন্যান্য ছোট ছোট স্টক অনেক ভালো রিটার্ন দিচ্ছে, সেই দিকে নজর দেওয়া উচিত। কিন্তু যদি আমার 1 বছরের নাজারিয়া থাকে, 1 বছরের ভিউ থাকে, 1.5 বছরের ভিউ থাকে যে আমি 1.5 বছর হোল্ড করতে পারবো এইচডিএফসি ব্যাংক, তাহলে এই সব সময় অ্যাকুমুলেট করা উচিত, তাও একবারে নয়, একটু খেপে খেপে, যতটা আরো নিচে আসে একটু দেখে, ঠিক আছে। কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর যদি থাকে, যতই হোক এইচডিএফসি ব্যাংক ঠিকই রিকভারি করে নেবে, ওইসব দিকে কোনো চিন্তা হবে না। এর থেকেও অনেক খারাপ অবস্থা এসেছিল, মনে আছে আগে যখন এখানে পড়েছিল তখন আমি বলেছিলাম যে হ্যাঁ এইচডিএফসি ব্যাংক ঠিক ঘুরে দাঁড়াবে, সেখান থেকে একটা সুন্দর র্যালি এসেছে। সুতরাং এই নিয়ে চিন্তা নেই, কিন্তু ওই নজরিয়াটার উপর দেখতে হবে যে আমার 1 মাসের না 1 বছরের ভিউ, তার উপর ডিসিশন। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝলেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। যারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে ইউটিউবে জয়েন বাটন দিয়ে মাধ্যমে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।